আর ইউনূস প্রশাসন যে দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ, এবার দেশবাসীর সামনে বলেই ফেললেন বাংলাদেশের সেনাপ্রধান। দেশের সেনাপ্রধানই দেশের সরকারের ব্যর্থতার কথা প্রকাশ্যে বলছেন। আপনার মতো মানুষকে তো পিষে ফেলা উচিত মাটির সাথে, আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত। জেনারেল ওয়াকার। এদিকে জুমার পর সেনাপ্রধানের আরও একটি নতুন পদক্ষেপ। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ এসেছে। বাংলাদেশ এখন কঠিন তাণ্ডবের মুখে, রাজপথ আবারও উত্তাল হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ ভয়ঙ্কর আতঙ্কে আছে। কি হবে এবার বাংলাদেশে? বাংলাদেশের পরিস্থিতিটা এইবার কে স্বাভাবিক করবে? ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে। দুদিন হয়ে গেছে বাংলাদেশের সেনাপ্রধান হুমকি দিয়েছেন, সব অনেকদিন সহ্য করেছি, আর সহ্য করব না, এবার সব বিবাদ ভুলে যান। কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, এখন হঠাৎ করে সে আইন শৃঙ্খলার কথা বলছে। কারণ কি, এই চুতমারানির পোলা জানে যে ওর বিরুদ্ধে নালিশ কাছে জায়গা মতো। এগুলি না কইরা একটা কাজ কর, তুই ফ্রান্স পুলিশের কাছে যা তুই অ্যান্টি টেররিজম সেলে যা দেখ তোর কি কয়। শুক্রবার আপনারা জানেন যে আজকের দিনটাকে জুম্বাবার বলা হয়, আর আজকের দিনেই বাংলাদেশে কি একেবারে অ্যাকশন মুড আমরা দেখতে পাবো। আজকে আবার বাংলাদেশ প্রসঙ্গ জিরো আরে ঢাকায় আজ যে তামিল, তেলেগু, মালায়ালাম বহুত সিনেমা দেখছি আমরা ভাই, অ্যাকশন দৃশ্য। আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো, যেটা কোনো সিনেমার না, বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানায়। চলুন আগে অ্যাকশন দৃশ্যটা একটু দেখি। সবাই খুশি, চলুক এই অভিযান, চলুক এই তাণ্ডব, চলুক এই। আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে বাংলাদেশে এখন তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের কে কোন নেতৃত্বে থাকছে, সিনিয়র পদগুলোতে কে কোথায় অবস্থান করবে। একটি টু শব্দ আমি বারবার বলতে চাই, যে একটি টু শব্দ শুনেছেন যে সেনাবাহিনী সম্পর্কে তিনি কথা বলেছেন। এই ষড়যন্ত্র, জুলাই আগস্টের ষড়যন্ত্রের পেছনে সেনাবাহিনী ছিল, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন, এটি কোথাও বলেছেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি প্রায় আমি আমার কমেন্টেও দেখি অনেকে জেনারেল ওয়াকারুজ্জামানকেই দোষারোপ করেন। হ্যাঁ, অনেকেই দোষারোপ করতেছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটা বক্তব্য দেন এবং তার বক্তব্যকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়, অনেক সমালোচনা হয়। অন্যদিকে আরেকটা নিউজ উঠেছে যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতেছে। আপনারা তো সবাই জানেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক জুলাই এবং আগস্টের আন্দোলনের পর, শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে এক প্রকার মুখোমুখি বিষয় চলছিল। এখন কি হয়েছে আমরা এই নিউজটা শুনতে পাচ্ছি। দর্শক শ্রোতা, আরেকটা বিষয় যে বাংলাদেশের ছাত্র জনতা তারা নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে আজ দিনের বেলায়। সেই আত্মপ্রকাশ হওয়ার পরও অনেক নিউজ এসেছে। দর্শক শ্রোতা, ভিডিওর প্রথমে যেই অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত এই একটি ভিডিওতে দেখতে পারবেন, এবং এইগুলা বিষয় নিয়ে সবাই কি আলোচনা করতেছে এবং কি সমালোচনা করতেছে সেই সবও থাকবে। আসুন সেই নিউজগুলোর বাকি অংশগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই দেশকে নিয়ে, সেনাবাহিনীর এই পদক্ষেপগুলোকে নিয়ে, অন্যদিকে দেশের বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিগুলো নিয়ে ভিডিও শেষে মন্তব্য করি। 25 তারিখে আপনার বাংলাদেশের সেনাপ্রধান ভাষণ দেন এবং সেনাবাহিনীর প্রধান যে কিছু একটা যে করতে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাইছি, আর এই বিষয়ে কিন্তু কথাও বলছি। এখন এত দ্রুত যে আসলে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু ভাবি নাই। অন্যদিকে যাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার, আপনার তাদের পাছা মনে করেন ফুইলা লাল হয়ে গেছে। বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনাপ্রধান আছে তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে এই সমন্বয়কদের বিরুদ্ধে কিছু গ্রুপ এদের এগেনস্টে মনে করেন দাঁড়ায় গেছে। আরো পাওয়ার দাঁড়াবে, কি আরো মানুষও দাঁড়াবে, আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেনস্টে মনে করেন দাঁড়াবে। পাওয়ার মানে কি, আরো আইনজীবী দাঁড়াবে, আরো জনসংখ্যা দাঁড়াবে। এই বৈষম্য বিরোধী নামে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন না, সব কটাকে ধরে আইনের আওতায় অবশ্যই আনা হবে। পালাবেন না, কি পালাবেন না কেউ। আর যারা নাকি এই সমন্বয়কদের ঠিকানা জানেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে এই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন সব কটার বিচার এই বাংলার মাটিতে হবে। কারণ বাংলাদেশের সেনাপ্রধান তিনি মনে করেন, ওই যে বলছিলাম না যে তাকে মনে করেন ভূমিকা পালন করতে হবে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো, তিনি বর্তমান আমার মনে হয় ভাই, মনটা কই যাচ্ছে ভাই, যে তিনি মনে করেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা মনে করেন আইসা করছে। আর এই মেজর ডালিম কিংবা এই কি বলে জঙ্গি গোষ্ঠী যে বাজার আছে সব কটার এই বাংলার মাটিতে মনে করেন বিচার অবশ্যই হবে। খেলা মনে করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষের। ইনশাল্লাহ অতি দ্রুতই দেখতে পারবেন যে বিজয় সুনিশ্চিত। আর যে 14 জনের মনে করেন কথা বললাম, এটাও ইনশাল্লাহ আমরা সাকুয়াত স্যার এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে আমরা এটা আশা করি যে উনি অতি দ্রুত এই সব কটাকে আইনের আওতায় আনবে। বাংলাদেশের আকাশে এখন দুর্যোগের ঘনঘটা। আজকে যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটা গঠন হবে, সেই রাজনৈতিক দলটা গঠন হওয়ার সময় তখন
এই সমস্ত ধীরে ধীরে জামাত নেতা যত আছে, জামাতের যত সমর্থক আছে, সারা দেশ জুড়ে প্রায় 500টি বাস নিয়ে তারা এখানে জমায়েত হবে। জমায়েত হয়ে তাদের হাতে কিন্তু অস্ত্র থাকবে। এই খবরটা পাওয়া গেছে আমাদের এজেন্সির কাছ থেকে। এখন এজেন্সি তারা কালকে রাতেই সেনাবাহিনীকে সতর্ক করেছে এবং আমার কাছে খবর আছে কাল রাত অবধি সেনাবাহিনী হেডকোয়ার্টারে ঢাকায়, সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সমস্ত সেনাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। অনেক রাত অবধি ওই বৈঠক হয়েছে এবং এই যে জমায়েতটা হবে, এই জমায়েতে সবার কাছে কিন্তু অস্ত্র থাকবে। আর এটাকে পুরো কোঅর্ডিনেট করছে ওই ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য, আমেরিকায় বসে ইলিয়াস হোসেন এবং আর একজন হচ্ছে কনক সানোয়ার বা এরকম একজন কিছু হবে। এই তিনজনে মিলে এটা মানে কোঅর্ডিনেট করছে এবং 32 নম্বর ধানমন্ডি যেভাবে ভাঙা হয়েছিল, সেই 32 নম্বর ধানমন্ডি ভাঙার মানে ওই রকম পরিকল্পনা অনুযায়ী সবাই এবার ধাবিত হবে ওই সেনা দপ্তরের দিকে এবং চেষ্টা করা হবে সেনা দপ্তরকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা হত্যালীলা চালানো। এই খবর আমাদের এখান থেকে পাওয়ার পর ওয়াকারুজ্জামান রাত্রিবেলা গোপন একটা মিটিং করেন। সেখানে সমস্ত সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্তারা ছিলেন এবং বিমান বাহিনী এবং নৌবাহিনীর কর্তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। বিশেষ করে 9 নম্বর ব্যাটালিয়নকে এখানে একেবারে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। 9 নম্বর ব্যাটালিয়ন যারা গোলা বারুদ যারা চালিয়ে থাকে তাদেরকে হয়তো একটা রক্তক্ষয়ী একটা সংগ্রাম যদি ওরা আসে মানে ভাঙতে আসে তাহলে একটা কিন্তু রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে। এখন এই অবস্থার সৃষ্টিটা হলো কি করে? গত 4 মাস ধরে আমাদের যিনি সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তিনি কিন্তু আপনাদের বাংলাদেশের সেনাপ্রধানকে বারবার বলে যাচ্ছেন ম্যাজিস্ট্রেসির পাওয়ার আপনাদের হাতে আছে, আপনারা এরকম চুপ করে বসে থাকবেন না। এটার কিন্তু একটা নেগেটিভ একটা যাবে, বার্তা যাবে আপনার যারা এই সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। তাছাড়া আপনাদের উপরে মানুষের যে ভয়, যে ত্রাসটা, সেই ত্রাসটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। এখন সেইটা কিন্তু ওয়াকারুজ্জামান কোনোভাবেই শোনেননি। উনি ভেবেছেন যা হচ্ছে হোক, আমি চোখ বুঝে বসে থাকি। এখন মরণকালে হরিনাম এখন তার যোগটা আরম্ভ করে দিয়েছেন তিনি। গত 2-3 দিন আগে তিনি যে ভাষণটা দিলেন তারপরেতে এই পিনাকিরা সমস্ত দল বল নিয়ে খেপিয়ে তুলেছেন ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে হবে। শুধু তাই নয়, যারা যারা এই মুজিবপন্থী যারা সেনাবাহিনী আছে তাদেরকে ধরো আর কাটো। তারা ওখান থেকে যেমন ধানমন্ডি যেমন তারা কন্ট্রোল করেছিল, তারা বাইরে থেকে তারাও এবার ওই আজকের মিটিংটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করবে এবং সেখান থেকে তারা মিটিং এর শেষে আজকে শুক্রবার, মনে রাখবেন বেছে বেছে শুক্রবার কিন্তু করা হয়েছে, এই শুক্রবার দিন তারা একেবারে একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিকে নিয়ে যাবে বাংলাদেশটাকে। এছাড়াও একটা বড় খবর আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জুড়ে একটা আতঙ্ক এবং ত্রাসের সৃষ্টি করার জন্য একটা প্ল্যান করা হয়েছে, যে প্ল্যানটা হচ্ছে আমাদের মুম্বাই অ্যাটাকের মতো। এই প্ল্যানের পেছনে রয়েছে হিজবুত তাহরির, তারপর আপনার আইএসআই এবং পাকিস্তান থেকে আসা আপনার লস্করে তৈবার 11 জন কুখ্যাত সন্ত্রাসী, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই খবরটা আমার কাছে আসতে একটু দেরি হবে। এই খবরটা করবো আমি একটু পরে, হয়তো 9টা 9:30 দিকে হয়তো করতে পারবো। এখন এই খবরটা, আগের এই খবরটা আপনারা শুনে রেখে দিন। আপনারা কিন্তু আজকে সতর্ক হন, আজকে বাইরে বেরোবেন না। 5টার মানে এই মিটিং শেষ হওয়ার আগে কোনো মতে ঘরে ঢুকে পড়ুন। আপনাদের ওপরে কিন্তু দারুণ রকমের আঘাত আসতে চলেছে। যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের মানুষের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, আমি বলে দিলাম। এখন প্রথম ওয়াকারুজ্জামান পুরো জিনিসটাকে তিনি উপেক্ষা করেছেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার হাতে নিয়ে তিনি চোখ বুঝে দাঁড়িয়েছিলেন। তারই সেনাবাহিনী, তাদের ক্যাপ্টেন থেকে আরম্ভ করে তাদের সাধারণ সদস্য যারা আছে তারা অবাধে লুটতরাজ চালিয়েছে। মামলা দেওয়া, মামলা থেকে রেহাই দেওয়া, এই করে তারা কোটিপতি হয়েছেন। তাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা কিন্তু একটা মারাত্মক অবস্থায় রয়েছে। তারা এখন এই যে সেকশনটা এখন যেটা আওয়ামী লীগ আছে
তাদের উপরে কিন্তু হামলা চালানোর জন্য ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে। সেনাবাহিনীর ভেতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু এখন প্রচন্ড চাঞ্চল্য এবং একই সঙ্গে প্রচন্ড তৎপরতা। মানে বাংলাদেশটাকে একেবারে জঙ্গিদের রাষ্ট্রে পরিণত করার জন্য এই পাকিস্তানি যত বীজের যারা রয়েছে তারা কেউ বিদেশে বসে কেউ দেশে বসে দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। এরা চাইছে বাংলাদেশটা আফগানিস্তান করে দাও। এমনি বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনা যদি একবার ঘটে যায়, সেনাবাহিনীর দপ্তরের উপরে যদি আক্রমণ হয়, তাহলে পৃথিবীর কাছে বাংলাদেশের মেসেজটা কি যাবে আপনারা এটা ভেবে দেখুন। আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনী এটাই কিভাবে কন্ট্রোল করবে, আমি সেটা বলতে পারবো না। এখন আমি অনেক দূরে, আমার কাছে সব খবর আসেও না, কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি সেই খবরটা কিন্তু ভয়াবহ। আপনারা কিন্তু খুব সাবধান হন। এই যে 9 নম্বর ব্যাটালিয়নকে যে রাখা হয়েছে, তারা কিন্তু গোলা বারুদ চালানোর জন্য ওস্তাদ। ফলে যদি আক্রমণ করতে আসে, এরা সত্যি সত্যি যা শোনা যাচ্ছে, যদি আক্রমণ করতে আসে তাহলে কিন্তু একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে এবং এর একটা এফেক্ট পাবেন সারা মানে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে পুরো বাংলাদেশটা উত্তাল হবে। মানুষ বাইরে বেরোতে পারবেন না, মানুষ ঘরবন্দি হয়ে যাবেন, ত্রাসের সৃষ্টি হয়ে যাবে। তারপরে যদি এইরকম বোমা বিস্ফোরণ, একটা ছোট ঘটনা কিন্তু কালকে রাত্রিবেলা ঘটে গেছে, আপনারা সবাই দেখেছেন। বোমা বিস্ফোরণের ছোট একটা নমুনা হয়েছে। এই নমুনা যদি আবার 2-1 দিনের মধ্যে যদি সারা বাংলাদেশ জুড়ে সিরিজ অফ ব্লাস্টিং হয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারে এবার সাধারণ মানুষ এবার বুঝে দেখুন। এরা চাইছে যে করেই হোক না কেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে কোনো মতে শেখ হাসিনা যাতে বাংলাদেশে পা না রাখতে পারেন। আর যদি বাংলাদেশ আর্মি যদি আমাদের কথা শুনতো, ভারতবর্ষের সেনাধ্যক্ষের যদি কথা শুনতেন, তাহলে কিন্তু আজকে তাকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। তিনি বলেন না, উনি সময় দিয়েছেন কচু গাছ কাটতে কাটতে, মানুষ যেমন ডাকাত তৈরি হয় না, এরাও কচু গাছ কাটতে 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 এখন সেনাবাহিনীকে মূলোর মতো ভাবতে আরম্ভ করেছে যে মূলো যেমন 1 কোপে কাটা যায়, সেনাবাহিনীকেও 1 কোপে কাটা যাবে। আগে কি হতো, সেনাবাহিনীর একটা সদস্য যদি লাঠির হাতেও দাঁড়িয়ে থাকতো, তাহলে পরে সাধারণ মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলতো। এখন সেই সেনাবাহিনীকে দেখেছি যমুনা টেলিভিশনের সামনে সেই সেনাবাহিনীর উপরে আঙুল উঁচিয়ে কথা বলছে। এত বড় সাহস আসে কোত্থেকে? এই সাহসটা তো দিয়ে সেনাবাহিনী দিয়েছে। আজকে যে সাহস সেনাবাহিনী দিয়েছে তার প্রতিফল সেনাবাহিনীকে ভোগ করতে হবে। ফলে সেনাবাহিনী যদি এখনো করা হাতে যদি এই অবস্থা দমন না করে, 10-20টা লাশ পড়বেই, কিন্তু সেনাবাহিনীকে কন্ট্রোল নিতে হবে। আর সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায়, তাহলে বাংলাদেশ ম্যাপ কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন এখন হয়ে রয়েছে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশ খন্ডে 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 ভাগ হয়ে যাবে। এরা সেটাই চাইছে। সুতরাং এই যে দেশের শত্রু যারা বিদেশে বসে আছে, এদের বয়কট করুন। এরা আপনাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আজকে যারা আপনারা ওদের ফলোয়ার আছেন, কাল আপনাদেরকে ভিখারি করে ছেড়ে দেবে। আপনারা সেটা বুঝতে পারছেন না। আপনারা ওদের ফলোয়ার হয়ে আপনারা নিজের দেশের নিজের সর্বনাশ করছেন। আপনার পায়ে নিজের কুড়ুল নিজের পায়ে মারছেন। আপনাদের থেকে বড় কালিদাস আর কি হতে পারে? আমি যারা এই সমস্ত ইলিয়াস, মিনাকি, কনক সানোয়ার, এদের যারা ফলোয়ার আছে, আমি তাদেরকে বলছি, আপনারা কি করতে চাইছেন? নিজের দেশটাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে আপনারা শেষ করে দেবেন, দেশের মানুষকে অস্থির করে দেবেন, আপনারা বাংলাদেশটাকে একেবারে পরাশক্তির অধীনে করে দেবেন। আপনারা বাঁচতে পারবেন? আজকে যদি বাইরের শক্তি যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, যখন দুর্বল হয়ে যায়, তখন তো আশেপাশে পশ্চিমবঙ্গ দখল দেবেই। আপনারা তো নিজেরা একটা দরজা খুলে দিচ্ছেন ডাকাতকে, যে এসো তোমরা আমার ঘরে এসো। আপনারা এখনো বুঝুন, আপনারা দেশটা আপনাদের। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার মতো বিদ্বান এবং পণ্ডিত মানুষ খুব কম আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি 1 ভোটে সরকার তার হেরে গেছিলেন। 13 দিনের সরকার ছিল। যাবার সময় একটা ভাষণের একটা ছোট ক্লিপ সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়। সেখানে তিনি বলেছেন, ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, পার্টি আসবে, পার্টি যাবে, মানুষ আসবে, মানুষ যাবে, देश रहना चाहिए, ये देश रहना चाहिए। पार्टियां आएंगी, पार्टियां जाएंगी, ये पावर आएगा, पावर जाएगा, लेकिन ये देश रहना चाहिए। দেখাবো যে 5টি কারণে আওয়ামী লীগ ভালো ছিল। এইটা আমার কথা না, এইটা
কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে যদি এই 5টা কাজ অব্যাহত থাকে। দেখেন এই যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আসলো, এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সেটা হচ্ছে শেখ হাসিনা 15 বছর ধরে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ভাবে যে দেশ পরিচালনা করলো বা এককভাবে দেশ পরিচালনা করলো, তো দেশের জনগণ তো কিছু বললো না। এর কারণ হচ্ছে শেখ হাসিনা যে 15 বছর এককভাবে ক্ষমতায় ছিল 5টি ওষুধ জনগণকে দিয়েছে। এই 5টা ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারতো না। আজকের ভিডিওতে ওই ওষুধ নিয়ে আলোচনা করব যে কোন 5টি ওষুধ জনগণের মধ্যে পুশ করে দেওয়ার ফলে জনগণ টু শব্দ পর্যন্ত করেনি যে আওয়ামী লীগ চলে যাক, শেখ হাসিনা চলে যাক, কিচ্ছু বলে নাই। কিন্তু শুধুমাত্র ভোটের জন্য দাবি তুলছে কারা, যারা হচ্ছে রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এই আন্দোলনে মানে ভোটের জন্য অন্ততপক্ষে বাংলাদেশের কোনো মানুষ একেবারে আম জনতা অর্থাৎ 5 আগস্ট যেভাবে নেমেছিল বা 5 আগস্ট আগে যেভাবে মানুষ নেমেছিল রাস্তায়, ভোটের জন্য কিন্তু মানুষ এইভাবে রাস্তায় কিন্তু নামেনি। এর কারণ হচ্ছে শেখ হাসিনা 5টি ওষুধ জনগণের মধ্যে প্রয়োগ করেছিল, যার ফলে মানুষ নামার প্রয়োজন বোধটুকু মনে করেনি। এককভাবে শেখ হাসিনা টিকে থাকার 1 নাম্বার যে ওষুধ সেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা। দেখেন একটা দেশ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য সন্ত্রাস দমন করা একটি সরকারের সাফল্যের একটি উৎস আমরা বলতে পারি। কারণ যদি আপনি সন্ত্রাস দমন না করতে পারেন এবং দেশে যদি মারামারি, রাহাজানি, লুটপাট এগুলো অব্যাহত থাকে তাহলে কিন্তু আপনি সরকার হিসেবে ব্যর্থ প্রমাণ হবেন এবং জনগণ আপনাকে নামিয়ে ফেলার জন্য কিন্তু রাজপথে নেমে আসবে। কিন্তু এইটা আওয়ামী লীগ সরকার খুব ভালো কাজ করেছিল, যেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা। আওয়ামী লীগ সরকার যতদিন পর্যন্ত ছিল, এই যে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখলেন না যে এটা হচ্ছে খুব সম্ভবত ঝিনাইদহে একেবারে দিন দুপুরে 3 জনকে মার্ডার করে ফেলে চলে গেছে। মানে পত্রিকার পাতা উল্টালেই মার্ডার, এবং কারা করছিল? ওই সেই কমিউনিস্ট পার্টি, লাল পার্টি, এরকম আগে যে বহুত বাহিনী ছিল সেই সমস্ত সন্ত্রাসবাদ আবার নতুন করে বাংলাদেশে চাঙ্গা হচ্ছে। মানুষের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এইভাবে যদি চলমান থাকে মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না, কিন্তু এটা বলতে বাধ্য হবে যে এখনকার চাইতে এই সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ছিল একেবারে প্রশংসনীয়। অর্থাৎ সেই টাইমে একটা মানুষকে দিনে দুপুরে মার্ডার করা কোনো সন্ত্রাসের বাপের ক্ষমতা ছিল না। শেখ হাসিনা যেভাবে স্ট্রংলি দেশ পরিচালনা করেছিল, এটি আমরা বলতে পারি 1 নাম্বার কারণ। এই 1 নাম্বার কারণে অনেক মানুষ মনে মনে কিন্তু বলতেছে, হয়তো প্রকাশ্যে বলতেছে না, যে আওয়ামী লীগ ভালো ছিল। 2 নাম্বার, আওয়ামী লীগের আমলে যে কাজটি ভালো ছিল সেটা হচ্ছে যে নারী অধিকার অক্ষুণ্ণ ছিল। এখন অনেকে বলতে পারেন যে ভাই নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। না, আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করি। দেখেন দেশে ক্রমান্বয়ে মৌলবাদ যে শক্তিটা আছে, যেটা উগ্রবাদ বলা হয়, ইসলাম কিন্তু উগ্রবাদ না, ইসলাম মৌলবাদ না এবং এইগুলোকে সমর্থন করে না। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, সহজ ধর্ম, এবং এই সহজ ধর্মটাকে অসহজ মানে কঠিন করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী। এই শান্তির ধর্মটাকে অশান্তি করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী, যারা ভুল ভাল ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম যে আপনারা হয়তো দেখেছেন যে এই যে লালমনিরহাট এবং দিনাজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌহিদি জনতার নাম দিয়ে সেখানে অ্যাটাক করে সেগুলো ভেঙে দেওয়া হলো। আরে ভাই এটা 2025 সাল, আপনি ফতোয়া দিয়ে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখলে তো হবে না। তারা খেলছে, আপনি প্রয়োজন বোধে আপনি ইসলামের বাণী শুনান, ওয়াজ করেন, এগুলো দিয়ে বোঝান, কিন্তু সরাসরি আপনি আক্রমণ করবেন কেন? আর নারীদেরকে পিছিয়ে রাখার কোনো কারণ তো আমি দেখছি না। যেখানে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, সেই সমস্ত দেশ কত উন্নত কাতারে চলে গেছে। তো এখন সেই দেশ শেষ। এই যে আমি একটা ছোট্ট করে একটা কথা বলি, এই যে সমস্ত উগ্রবাদী এই নারীদের ফুটবল মাঠে বা ফুটবল খেলা বন্ধ করার জন্য যে হামলা চালালো না, এই হুজুরদের হামলার লক্ষ্য যখন জানতে চাওয়া হয়, ওরা কি বলে জানেন? যে ভাই ওই যে নারীরা যে হাফ প্যান্ট পরে বা অশালীন পোশাক পরে খেলা খেলতেছে এবং এই যে টাকাটা আসছে, এই টাকাটা হচ্ছে হারাম টাকা। এই হারাম হালাল ফতোয়া দিতে দিতে এই হুজুররা, উগ্রবাদী হুজুররা এই দেশটাকে একেবারে শেষ করে ফেলবে। এই হুজুররাই, এই উগ্রবাদী টাইপের হুজুররা এবং এই মৌলবাদীরা, এরা 2001 সালের দিকে ফতোয়া দিয়েছিল কি জানেন? এটা মনে হয় 1 সালের আগে, ইংরেজি শিক্ষা হারাম। কেন হুজুর ইংরেজি হারাম হবে কেন? কারণ ওটা হচ্ছে ইহুদিদের ভাষা, খ্রিস্টানদের ভাষা, ইংরেজি শেখা যাবে না। তারাই আবার এখন আবার ইংরেজিতে শেখার জন্য বিদেশে পাড়ি জমায়। এই উগ্রবাদী মৌলবীরাই ওই একই টাইমে 90 দশকে ফতোয়া জারি করেছিল যে টিভি দেখা হারাম। এখন এই সমস্ত হুজুরদের হাতে মোবাইল, তো এরা নিজেদের স্বার্থের প্রয়োজনে ফতোয়া দেয়, আবার ফতোয়া চেঞ্জ করে। তো সুতরাং মানুষ যখন এই যে আপনারা যখন এদের কথা শুনে, এই সমস্ত উগ্রবাদ হুজুরদের কথা শুনে, যারা ইসলামটাকে ভুলভাল ব্যাখ্যা করে, এদের কথা শুনে যখন আপনি কোনো নারীদের উপরে হামলা করবেন, একজন নারী বিপার দেওয়া অবস্থায় চলতেই পারে, এটা স্বাধীন দেশ, এটা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই বাস করে। এখানে আপনি জোর দিয়ে কিছু করতে পারবেন না, হামলা করতে পারবেন না। যখন এটা আপনি করবেন তখন মানুষ ধরে নেবে যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এগুলো হয় নাই, এখন হচ্ছে
সুতরাং এদের জন্য আওয়ামী লীগ সরকারই যথেষ্ট, কারণ এই যে উগ্রবাদ যে মাথাছাড়া দিয়ে উঠছে না, এদের জন্য আওয়ামী লীগ সরকার ছাড়া এদেরকে টাইট করার ম্যান নাই, এইটা কিন্তু মানুষ চিন্তা ভাবনা করবে। তো সুতরাং এটি হচ্ছে 2 নাম্বার পলিসি, যেটা মানুষ মনে করতে পারে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যতটা আপনার নারীদের অধিকার ক্ষুণ্ণ করবেন এবং নারীদের যে সমস্ত প্রোগ্রামে আপনারা হামলা করবেন, মানুষ কিন্তু ক্রমান্বয়ে আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। এরপরে আওয়ামী লীগ সরকার যে 3 নাম্বার কারণেই ভালো ছিল, মানুষ এটা ভাবতে শুরু করেছে এবং করবে, সেটা হচ্ছে চাঁদাবাজ নিয়ন্ত্রণে একটা প্রশংসা ছিল আওয়ামী লীগের। র্যাব গঠন করা কয় কিসের জন্য, এবং র্যাবের প্রধান উদ্দেশ্য ছিল যে চাঁদাবাজদেরকে ধরিয়ে দিন। প্রত্যেকটা আমি দেখেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা সাইনবোর্ড বানা ছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে চাঁদাবাজদেরকে ধরিয়ে দিন। চাঁদাবাজ দমন করার জন্য এমন ভূমিকা নিয়েছিল শেখ হাসিনা সরকার, এবং তিনি জানতেন যে আমি যদি এককভাবে ক্ষমতায় থাকি আমাকে বেশ কিছু বেসিক কাজ করতে হবে, অর্থাৎ জনগণ যাতে আমার প্রতি ক্ষুব্ধ না হয়। পলিটিক্যাল পার্টিগুলো ক্ষুব্ধ হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু জনগণ যদি ক্ষুব্ধ হয়ে যায় আমি দেশ পরিচালনা করতে পারবো না। তো এই জন্য তিনি এই র্যাবকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে করে চাঁদাবাজ দেখা মাত্র এই র্যাবের ক্রস ফায়ার চলতো। কিন্তু আপনারা ইদানিং দেখেছেন যে বিভিন্ন ফুটেজ দেখলাম, এক তরমুজ ব্যবসায়ী ব্যবসা করতেছে, তার কাছ থেকে চাঁদা না পেয়ে তরমুজগুলা কুপিয়ে দিচ্ছে, বাস থেকে চাঁদা না পেয়ে বাসের ড্রাইভার হেলবারকে মারছে। এরপরে আরো যে কত কাহিনী এই চাঁদা নিয়ে, যে জোর যার মূল্য তার প্রকাশ্যে রামদা হাতে অস্ত্র হাতে চাঁদা চেয়ে বেড়াচ্ছে, এই কাজগুলো আমরা কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু দেখি নাই, এবং এটি আওয়ামী লীগ শক্ত হাতে কিন্তু দমন করেছিল। যেখানে চাঁদাবাজ সেখানে কিন্তু র্যাব প্রতিহত করেছিল, অন্যথায় ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছিল। কারণ এই সমস্ত চাঁদাবাজ একটি সরকারের জন্য হুমকি, সেটা হতে পারে যে কোনো সরকার, এটা আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার কিংবা জামাতের সরকার, সেই সরকার আমলে যদি চাঁদাবাজগুলা মাথা চাড়া দিয়ে ওঠে, এর সমস্ত দায়ভার কিন্তু সরকারকেই বহন করতে হবে, এবং এই চাঁদাবাজদের কারণে একটি গণতান্ত্রিক সরকার আপনার বিব্রত অবস্থায় কিন্তু পড়ে যায়। এরপর 4 নম্বর যে কারণটা মানুষ মনে করতে পারে বা মনে করছে আওয়ামী লীগ ভালো ছিল, সেটা হচ্ছে ইদানিং কালে হুজুরদের উপরে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, কিন্তু কখনো মাদ্রাসায় হামলা করা হয়নি। সম্প্রতি আমরা দেখলাম যে তামিরুল মিল্লাত একটি মাদ্রাসা, যেটা অনেক বড় একটি মাদ্রাসা, যেটি নাম করে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় সরাসরি হামলা, এটি অবশ্যই নিকারজনক একটি ঘটনা, যেটা বিগত সরকারের আমলে কিন্তু কখনোই ঘটেনি। এবং 5 নম্বর যে ঘটনাটার জন্য মানুষ মাঝে মাঝে আওয়ামী লীগকে স্মরণ করতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে দিন রাত 24 ঘন্টা মানুষের জীবনে নিরাপত্তা ছিল। বিশ্বাস করেন, আওয়ামী লীগের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারতো। অন্ততপক্ষে এইটুকু আইন শৃঙ্খলার বাহিনী এতটা শক্ত অবস্থানে ছিল যে 999 কল করা মাত্র কিন্তু পুলিশ এসে হাজির। চট্টগ্রাম থেকে বাস থামিয়ে বাসের মধ্যে ধর্ষণ করা, চাঁদাবাজি করতে গিয়ে, এরপরে ডাকাতি করতে গিয়ে কারো বাড়ি ঢুকে ধর্ষণ করা, এই কাজগুলো, জঘন্যতম কাজগুলো যে সরকার কেন ব্যর্থ হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। এবং এই ব্যর্থতা যেই সরকারই হোক না কেন, তখন বারবার মানুষ কিন্তু আওয়ামী লীগের কথা মনে পড়বে যে আওয়ামী লীগের আমলে অন্তত পক্ষে রাস্তাঘাটে বাসের মধ্যে প্রকাশ্যে কখনো ধর্ষণ হয়নি, এবং এইভাবে লাগাতার ভাবে, যেটা এখন বর্তমানে কিন্তু হচ্ছে। তো এই 5টি ঔষধ শেখ হাসিনা কিন্তু জনগণের মধ্যে প্রয়োগ করেছিল, যার ফলে জনগণকে শান্ত রেখেছিল, রাজনৈতিক পার্টিগুলো অশান্ত ছিল। পলিটিক্যাল পার্টিগুলো যতই অশান্তি সৃষ্টি করুক না কেন, এটা শেখ হাসিনার কাজ ছিল ডাজেন্ট ম্যাটার, কারণ তিনি জনগণকে শান্ত রেখে পলিটিক্যাল পার্টিগুলো অশান্তি করবে, তাদের উপরে বুলডোজার চালাবে। এক কথায় শেখ হাসিনা তখন দেশ এমনভাবে পরিচালনা করেছিল যে পলিটিক্যাল পার্টিগুলো বলুক যে আমরা সরকার চাই না, কিন্তু অন্তপক্ষে জনগণ যাতে নির্বাচনের জন্য মাঠে না নামে, অর্থাৎ তাদের যা যা দরকার সেই সমস্ত জিনিস, তাদের নিরাপত্তা দরকার, দিয়েছে, সবকিছু দিয়েছে। এখন এই কাজগুলো যত বেকার ঘটবে, মানুষ হয়তো প্রকাশ্যে বলবে না, কিন্তু মনে মনে কি বলবে জানেন, যে আওয়ামী লীগই হয়তো ভালো ছিল। পিলখানা হত্যাকাণ্ড দিবসের আলোচনায় দেশবাসীকে সতর্ক করে বক্তব্য দিয়েছিলেন সেনাপ্রধান। এরপর 27 ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া বক্তব্যে সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি মারামারি করলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। দুদিন আগে দেওয়া সেনাপ্রধানের এই বক্তব্য এখন রাজনীতিতে আলোচনার কেন্দ্রে। অভ্যুত্থানের 7 মাস পর জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে কি বার্তা দিলেন, এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। সেনাপ্রধানের এই সতর্কতার ভাষা আর শারীরিক অঙ্গভঙ্গি দেখেও অবাক হয়েছেন অনেকে। জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যের মাধ্যমে কিসের ইঙ্গিত দিয়েছেন তা নিয়েও চলছে নানামুখী বিশ্লেষণ। এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। 27 ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরো আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আপনারা সকলে অবগত আছেন
একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের প্রয়োজনে আত্মত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ আরো অনেকে। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে আপনার মতো মানুষকে তো পিষে ফেলা উচিত মাটির সাথে, আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত। জেনারেল ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি, এদের মধ্য থেকে যারা গুম, খুন, ধর্ষণ এবং আওয়ামী নিয়োজিত কর্মকাণ্ডে যারা ছিল তাদেরকে একই সাথে গ্রেফতার করা হোক, একটা প্রেস কনফারেন্স করুক, সেখান থেকে বলুক যে পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের হয়ে এই লোকগুলো কাজ করেছে, তাদেরকে কাস্টডিতে নেওয়া হয়েছে। জেনারেল ওয়াকার, আপনি বলুন। জেনারেল ওয়াকার আমার দৃষ্টিতে সে মির্জাফর ছিল, আমার দৃষ্টিতে সে মির্জাফর আছে এবং ভবিষ্যতেও সে মির্জাফর হবে। ওয়াকার, আপনি কি বাংলাদেশকে পাকিস্তান বানানোর পায়তারা করছেন, নাকি দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করার চেষ্টা করছেন, নাকি আপনার এবং হাসিনা মাগি এবং ভারতের পলিসিকে এক্সিকিউট করার জন্য আপনি মাঠে নেমেছেন ল এন্ড অর্ডার নিয়ে কথা বলার জন্য যে এদেরকে বিচার করা যাবে না? এটার উপরে আমার মন্তব্য, জেনারেল ওয়াকার, আপনি নিজে বিভিন্ন অপরাধে অপরাধী। আপনি নিজে ধার্মিক না, ধর্মের ভান করেন। আপনি আপনার পাছা বাঁচানোর জন্য, হাসিনা মাগি তার পাছা বাঁচানোর জন্য এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য আপনি একটা কাজ করে যাচ্ছেন। সেটা কি? লোকজনের চোখে ধুলা দেওয়া, নিজেকে ধার্মিক প্রচার হিসাবে প্রচার করা। অনলাইনে কিছু লোকজন বলছে, আমাকে একটা ভিডিও ক্লিপকে জন্য পাঠাইছে, আপনি নাকি 5ই আগস্ট নামাজের কাপড়ে বসে কাঁদতেছিলেন। এই কথাটা যে বলছে তার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে। আমি তার নাম বললাম না। আপনি জানেন কে বলেছেন? তার কাছে নাকি কোন সোর্স আছে, সেই সোর্স নাকি তাকে বলছে 5ই আগস্ট জেনারেল ওয়াকার নাকি কাপড়ে বসে কাঁদতেছিল। সে কাপড়ে বসে কান্দে না, যে কথাটা বলছেন আমি দেখছি অনলাইনে কোন জায়গায় ইন্টারভিউতে। আমার কথা এই মুহূর্তে আপনি শুনতেছেন, যে কথাটা বলছেন আপনার মুখে আমার পেশাব করে দিতে ইচ্ছা করে। জেনে কথা বলুন। আবার নিজেকে বাঁচানোর জন্য বলছেন, এটা সত্য কথা না মিথ্যা কথা এটা বলা যাবে না। আর ইউ ফাকিং ইডিয়েট অর আর ইউ অ্যাবসেন্ট অফ ইওর মাইন্ড? হোয়াট দ্য হেক ইজ দিস? ওয়াকারকে পূজা করবেন, ওয়াকারের কাছ থেকে কোনো বেনিফিট দিবেন, দ্যাট বিটুইন ইউ এন্ড জেনারেল ওয়াকার, বাট অ্যাজ ইন স্টুপিড। জনগণের, বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য, বাংলাদেশের 20 কোটি মানুষকে মিসগাইড করার জন্য, জেনারেল ওয়াকারকে ধার্মিক বানানোর জন্য কয় টাকা নিয়েছেন মিয়া? জেনারেল ওয়াকার, আমার ধারণা আপনি নিজে পাছা বাঁচানোর জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন। সেটা কি? আপনি একটা জায়গায় দাঁড়িয়ে, খাঁটি বাংলা একটা কথা আছে, খেলার আম খেলে যা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, হারামজাদা লীগ, এদেরকে আপনার ছত্রছায়ায়, আপনার ডিরেকশনে ডিজিএফআই, ডিবি, এনএসআই, তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে, তাদেরকে তৎপর রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে। খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন।
এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায়, তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন। এবার আমার মতামত শুনুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে। হাসিনা মাকি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই, জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে? একটা ভাবে করছে, শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো ক্যাডার, যারা গুলিগালাজ করে, খুন করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, তাদের কাউকে, এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করার নাই। এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরাধ বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে, তারা এখন ক্যালকাটায়, এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আসা যাওয়া করার জন্য। ক্যালকাটা থেকে বানরমুখ কামাল এবং ঢাকার টোকাই সন্ত্রাসী নুরুন নবী চৌধুরী শাওন, এদেরকে দিয়ে সাগর, বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা, সাদ্দাম, এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা, প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে, ওয়াকারের স্ত্রী একত্র হয় তারা এই কাজগুলো করে। এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, অন্যদিকে দেশের বর্তমান অবস্থাগুলো নিয়ে। গাইজ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ হয়, অন্যদিকে বর্তমানে বাংলাদেশ সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা উঠতেছে। গাইজ, জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশটাকে স্বাভাবিক রেখেছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাধারণ শিক্ষার্থী মানে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। তাদের অবদান কিন্তু অনেক অনেক, এখনও কিন্তু তারা জান প্রাণ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছে। ঠিক তেমনি সেনাপ্রধানও বক্তব্য দেন যে আমাদের দেশের জন্য, আমরা আমাদের দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত রয়েছি, মানে বাংলাদেশ সেনাবাহিনী বলতেছে, এটাই তিনি তার বক্তব্যতে বলেছেন। অন্যদিকে ভারতীয় বিভিন্ন মানে অনেক কিছু মানে এই গুজবগুলা ছড়াচ্ছে। দর্শক শ্রোতা, অনেক বক্তব্য আছে যে কথার কিন্তু কোনো ভিত্তি নেই, সেইগুলা কথায় আপনারা কান দেবেন না। আবার অনেক নিউজ আছে যা যে নিউজগুলো আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে তুলে ধরে, সেই সব কিছু নিউজ আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।